নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেমন কথা দিয়েছিলাম, সেরকম কথা অনুযায়ী আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিয়েতনামের ট্রাভেল গাইডটা আমি বলেছিলাম আপনাদের সবাইকে দেবো। তো আমি আমার কথা রাখছি। আমি ভিডিওটা তৈরি করছি সেই কারণেই যাতে আপনাদের সবার প্ল্যান করতে সুবিধা হয়। আমি যেভাবে প্ল্যান করেছি নিজে। যাতে আপনাদের কোনো ট্যুর এজেন্সির সাথে যেতে না হয়, আপনাদের কোনো বেশি খরচা করতে না হয়। আমি চেষ্টা করব যতটা ডিটেলে ভিডিওটা বানানো যায়, যতটা এক্সপ্লেনেশন দিয়ে, যতটা ইলাস্ট্রেশন দিয়ে বানানো যায়, ততটাই চেষ্টা করছি বানানোর। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বিস্তারিত ডিটেইলসে যাওয়ার আগে আমি যারা ১ম বার দেখছেন আমার এই চ্যানেলটা আজকে ওয়েলকাম অবশ্যই তাদেরকে। তো আমি একটা মোটামুটি আউটলাইন দেওয়ার চেষ্টা করছি যে এই ভিডিওটা কী নিয়ে। এই ভিডিওটা বেসিক্যালি একটা ভিয়েতনামের ট্রাভেল গাইড পুরো। এর মধ্যে যাবতীয় তথ্য আপনি পাবেন। ভিয়েতনাম আপনি যদি ভারত থেকে ঘুরতে যেতে চান, কিভাবে যাবেন, কী প্রসেস, আ ওখানে কিভাবে ট্রান্সপোর্ট বুক করবেন, ট্যুর বুক করবেন, সমস্ত কিছু। ভিসা থেকে শুরু করে ফ্লাইট সবকিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। এর আগে আমার একটা ভিয়েতনাম সিরিজ ছিল, যেটা আমি আমার YouTube এ দিয়েছি। সেখানে ৯ টা এপিসোড আছে। ওখানে প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা জায়গার পুরো বিস্তারিত বর্ণনা করা আছে, জায়গাগুলো দেখানো আছে, সব এন্ট্রি ফি দেওয়া আছে। তাও আমি একটা জাস্ট সব এক জায়গায় করে কনসোলিডেট করে একটা নতুন ভিডিও তৈরি করছি। এটা যাতে একটা ভিডিও দেখে আপনারা সমস্তটা প্ল্যান করতে পারেন। তো মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখি আমি আপনাদের যে আমরা কিভাবে ট্রিপটা করেছিলাম। আমরা এখান থেকে ব্যাঙ্গালোর থেকে, যেহেতু কর্মসূত্রে আমি ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোর থেকে আমরা গেছিলাম মুম্বাই, ভায়া মুম্বাই হয়ে মুম্বাই থেকে আমরা গেছিলাম হানয়। তো সেখান থেকে আমাদের হানয়তে ৩ দিন কাটিয়ে আমরা সেখান থেকে গেছিলাম সেন্ট্রাল ভিয়েতনাম, দানাং। দানাং থেকে আমরা ট্রেনে করে গেছিলাম হুয়ে। হুয়ে থেকে আবার ফিরে এসেছিলাম দানাংয়ে। দানাং থেকে আমরা একদিন হইয়ান ঘুরতে গেছিলাম এক রাতের জন্যে, ঘুরে আবার সেদিনকে রাতেই চলে এসেছি। পরের দিন আমরা হোচিমিন সিটি উড়ে গেছি। হোচিমিন সিটিতে আমরা লাস্ট ২ দিন কাটিয়ে তারপর আবার ফিরে এসেছি আমাদের ব্যাঙ্গালোরে। সেটা এসেছি ভায়া কোচি হয়ে। তো এই হচ্ছে মোটামুটি একটা আউটলাইন। এবার চলুন তাহলে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। ১ম এ শুরু করা যাক কিভাবে যাবেন? মানে ভারতবর্ষ থেকে আপনারা ভিয়েতনাম কিভাবে যাবেন? ভারতবর্ষ থেকে টোটাল ৫ টা সিটি থেকে ভিয়েতনাম যাওয়া যায়। বিভিন্ন শহরে ভিয়েতনামে, সেটা হানয় হতে পারে, হোচিমিন সিটি হতে পারে, দানাং হতে পারে। রিসেন্টলি আহমেদাবাদ থেকে দানাংয়ের ফ্লাইট স্টার্ট হয়েছে। তো আমরা গেছিলাম ব্যাঙ্গালোর থেকে, যেহেতু কর্মসূত্রে আমি ব্যাঙ্গালোরে থাকি। তো ব্যাঙ্গালোর থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। ব্যাঙ্গালোর থেকে আপনাকে যদি ভিয়েতনাম যেতে হয়, তাহলে আপনাকে ভায়া মুম্বাই বা ভায়া কোচি, ভায়া দিল্লি বা ভায়া আহমেদাবাদ বা ভায়া কলকাতা আপনাকে যেতে হবে। ডিরেক্ট ফ্লাইট ব্যাঙ্গালোর থেকে এখন অবধি ভিয়েতনামের নেই। বিভিন্ন ক্যারিয়ার ফ্লাই করে ইন্ডিয়া থেকে, সেটা ভিয়েতজেট আছে, তাছাড়া ইন্ডিগো আছে, এয়ার এশিয়া ফ্লাই করে কিছু, খুব কম যদিও সেটা। ভিয়েতজেটটাই ম্যাক্সিমাম ফ্লাই করে। ভিয়েতজেটটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন ভিয়েতনামের ইন্ডিগোর মতন। তো প্রচুর ফ্লাইট ওদের। আর ইন্ডিয়া যেটা বললাম আমি, ৪ টে সিটি থেকে ভিয়েতজেট যায়। কলকাতা থেকে এখনো অবধি ভিয়েতজেটের ফ্লাইট নেই। কলকাতা থেকে ইন্ডিগো ডিরেক্টলি ফ্লাই করে ভিয়েতনামে, সেটা হানয় আর হোচিমিন সিটি দুটোতেই যায়। তো আপনারা যেকোনো একটা অপ্ট করতে পারেন। আমরা গেছিলাম যেটা বললাম ব্যাঙ্গালোর থেকে। আমরা ব্যাঙ্গালোর থেকে মুম্বাই হয়ে গেছিলাম হানয়। হানয় হচ্ছে নর্থ ভিয়েতনাম, যেরকম আমি আমাদের ভিডিওগুলোতে বলেছি এর আগেও। তো আমরা হানয়তে ঢুকেছিলাম ফার্স্টে। আপনি হোচিমিন সিটিও যেতে পারেন। আর রিসেন্টলি আহমেদাবাদ থেকে আপনি যদি যান, আহমেদাবাদ থেকে সেন্ট্রাল ভিয়েতনামে দানাংয়ের ডিরেক্ট ফ্লাইট স্টার্ট হয়েছে। তো সেটাও আপনারা চুজ করতে পারেন। তো আপনাদের দেখাই মানে ফ্লাইটটা আমি কীভাবে বুক করেছিলাম আর কীভাবে, মানে আপনারাও যদি বুক করেন, আমি কোনো মানে হাতি ঘোড়া মারিনি। তো আপনারাও যদি বুক করেন, এভাবে করেন তো সস্তায় পেতে পারেন। কীভাবে সার্চ করলে সস্তায় ফ্লাইট বুক করতে পারেন চলুন আপনাদের দেখাই। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সময়। আপনি যদি ৬ সপ্তাহ আগে, মোটামুটি ৬ থেকে ৭ সপ্তাহ আগে যদি টিকিটটা বুক করেন, তাহলে আপনার তুলনামূলকভাবে বেস্ট প্রাইসিং যেটা হয় টিকিটের, সেটা আপনি পাবেন। তো আমি কীভাবে বুক করেছি চলুন আপনাদের দেখাই। ১ম এ আপনারা যেটা করবেন, নানা রকম অপশান আছে। যেমন আপনি স্কাই স্ক্যানার থেকে দেখতে পারেন, বা আপনি উইগো অ্যাপ থেকে দেখতে পারেন।
এগুলো বেসিক্যালি কিছু করে না আলাদা করে, যেটা করে সেটা হচ্ছে সমস্ত ওয়েবসাইটের নানান রকম যে প্রাইসিংগুলো আছে সেগুলোকে তুলে ধরে একসাথে কম্পেয়ার করে শর্ট করে দেয়, লিস্ট করে। তো যেখানে আপনাকে আলাদা আলাদা করে সার্চ করতে হবে না বিভিন্ন ওয়েবসাইটে, আপনি একসাথে সবকটা প্রাইসিং পাচ্ছেন। তো সেখান থেকে সেটা কম হবে, আপনি সেটা চুজ করতে পারেন। কিন্তু আমি পার্সোনালি যেই প্রসেসটা প্রেফার করি সেটা হচ্ছে আমি গুগলে গিয়ে গুগল ফ্লাইটস দিয়ে সার্চ করি। এখন একটা নতুন অপশান এসছে যেটা আপনি এই চ্যাট জিপিটি দিয়েও করতে পারবেন। তো আমি সেটাও খুব একটা ফেভার করি না। আমার এখনও অবধি যতবার আমি কেটেছি আমি চেষ্টা করি গুগল ফ্লাইটস থেকেই কাটার। তো যেটা আপনাকে করতে হবে, এখানে গিয়ে লিখবেন গুগল ফ্লাইটস। গুগল ফ্লাইটস আপনার খুলবে, এই যে ফাইন্ড চিপ অপশনস অ্যান্ড ট্র্যাক প্রাইসেস, এখান থেকে আপনাকে যেতে হবে এখানে। লিঙ্ক খুললেন একটা, এখানে চলে এলো ফ্লাইটস। এবার আপনাকে দিতে হবে আপনি রাউন্ড ট্রিপ বা যেটা করতে পারেন আপনি সিঙ্গেল ট্রিপ কাটতে পারেন। তো আমি পার্সোনালি সাজেস্ট করব আমি আলাদা আলাদা করেই কাটি সবসময়, কারণ কি রাউন্ড ট্রিপে তুলনামূলক একটু বেশি পড়ে, আমি দেখেছি কম্পেয়ার করে। আর রাউন্ড ট্রিপে আপনি নিজের ইচ্ছে মতো টাইম নিতে পারবেন, কিন্তু সেটার প্রাইসিংটা অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। তো আমি বলবো যে আপনি যাওয়ারটা আলাদা করে কাটবেন, আসারটা আলাদা করে কাটবেন, একসাথে রাউন্ড ট্রিপ কাটবেন না। তো যেটা আপনাকে করতে হবে, আপনি ফার্স্টে এখানে ওয়ান ওয়ে করবেন, যতজন যাচ্ছেন ততজনের দেবেন। আমরা যদি দুজন যাই দুজনের দিয়েছিলাম আর ঋদ্ধির জন্য একটা। তো আমি আপাতত দুজনের দিয়ে বা একজনের দিয়ে দেখাচ্ছি। আপনি ধরুন ব্যাঙ্গালোর থেকে যাবেন, এখানে আপনাকে দিতে হবে আপনি যেখান থেকে যাচ্ছেন, আর এখানে দিতে হবে যেখানে আপনি যেতে চাইছেন। তো আমি হানয় বা হোচিমিন সিটি যেখানেই যেতে চাই আমি হানয় দিচ্ছি, কারণ কি আমরা হানয় দিয়েই গেছিলাম। তো হানয় দিয়ে আপনি এখানে দেবেন সার্চ। সার্চে দিলে আপনাকে ডেট দিতে হবে। এখানে যখনই আপনাকে ডেট দিতে হবে, এখানে দেখুন আপনি আপনাকে প্রাইসিংগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছে যে কোন দিনে সস্তা পড়তে পারে আপনার টিকিট। ঠিক আছে, ধরুন আপনি একটু ডেটের, যদি আপনার যেটা পছন্দের ডেট সেটা থেকে একটু এদিক ওদিক করে যদি দেখেন যে একটু সস্তা হচ্ছে, একটু মানে কতটা সস্তা হচ্ছে দেখুন, এখানে 16.2 দেখাচ্ছে, এটা 10.9, মানে প্রায় 5,000 টাকা সস্তা। তো অনেকটা টাকা না, 5,000 টাকা। তো আমি ধরুন 11 তারিখ সিলেক্ট করলাম। এবার 11 তারিখ সিলেক্ট করে আমি এখানে সার্চ করব। সার্চে আমাকে এবার যেগুলো আছে সব দেখাবে, যত যত ফ্লাইট এখানে এখানে আছে, আর সব থেকে লোয়েস্টটা আমাকে উপরে দেখাবে। তো এখনও সার্চ হচ্ছে, এখন বেস্ট দেখাচ্ছে। তো এখানে এখনও সার্চিং কমপ্লিট হয়নি, সার্চিংটা কমপ্লিট হলে এখানে আপনাকে চিপেস্ট দেখাবে। আমি চিপেস্টে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে দেখুন, এয়ার এশিয়ার ফ্লাইট আছে ব্যাঙ্গালোর থেকে হানয় ভায়া কুয়ালালামপুর, একটা স্টপ আছে। ঠিক আছে, তো এটা 10,385 টাকা। এবার এখানে আরও নানান রকমের ফ্লাইট আছে, কানেক্টিং ফ্লাইট। ঠিক আছে, আপনি যদি চান ডিরেক্ট ফ্লাইট, আপনি ডিরেক্ট ফ্লাইট সিলেক্ট করতে পারেন। যদি কানেক্টিং হয় তো কানেক্টিং সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ইচ্ছে, মানে যেটা কম পড়বে আমি বলবো সেটাই করতে। আর ডিউরেশান তো মোটামুটি দেখুন, যদি ডিরেক্ট যান ঘন্টা 4 সাড়ে 4-এর মতন লাগে। আর যদি আপনি ডিরেক্ট না গিয়ে ভায়া যান তাহলে তো অবশ্যই একটু বেশি সময় লাগবেই আপনার, সেটা বলাই বাহুল্য। তো এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন আপনার পছন্দ মতো ফ্লাইট। বা আপনি এটা করতে পারেন, আমি ফেরার টিকিটটা ওইভাবে কেটেছিলাম। ভিএস জেটের নিজস্ব ওয়েবসাইট আছে। ঠিক আছে, সেইখানে আপনি এরকম তুলনা করতে পারবেন না আলাদা করে, কিন্তু ভিএস জেট যেহেতু নিজস্ব কোম্পানির ওদের ফ্লাইটের টিকিট ওখানে দেয়। তো আপনারা যেটা করবেন, ভিএস জেটের ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে সার্চ করলে দেখতে পাবেন ভিএস জেটের ওয়েবসাইট আছে, এখান থেকেও আপনারা ডিরেক্টলি টিকিট কাটতে পারেন। ভিএস জেটের ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনারা ফ্রম আর টু দিলেন, ফ্রম আর টু দিয়ে সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। তো এখানেও আপনি একদম অরিজিনাল যেটা প্রাইস টিকিটে সেটাই পাবেন, কোনো সার্চ প্রাইসিং থাকবে না। তো এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। আমি ফ্লাইটের টিকিট কেটেছিলাম মোটামুটি ধরুন ওই 6 সপ্তাহ আগে, যেরকম বললাম একদম এক্স্যাক্ট 6 সপ্তাহ না হলেও ওই 6-7 সপ্তাহ হবে আর কি। তো আমার এখান থেকে মুম্বাই হয়ে আমরা গেছিলাম, যেরকম আপনাদের বললাম। তো মুম্বাই হয়ে ভায়া আমরা গেছিলাম হানয়। আমাদের এখান থেকে মুম্বাইয়ের টিকিট এয়ার ইন্ডিয়াতে পড়েছিল মোটামুটি এই 9,700-র মতন, তিনজনের, মিল ইনক্লুডেড। এয়ার ইন্ডিয়াতে মিল ইনক্লুডেডই থাকে। আর মুম্বাই থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ভিএস জেটের, সেটা ছিল হানয় শহর অবধি। আর সেটা ছিল রাত 11:50 বা 12টা, এক্স্যাক্টলি আমার টাইমটা ঠিক মনে পড়ছে না, ওরকমই হয় টাইমটা। সব এয়ারপোর্ট থেকে ভিএস জেটের ফ্লাইটগুলো হানয় বা হোচিমিন সিটির ওই 12টা সাড়ে 12টা এরকম নাগাদ যায়। তো ওটার আমাদের ফ্লাইটের কস্ট পড়েছিল 25,600 টাকার মতো তিনজনের। তো দুটো টিকিটই আমি কেটেছিলাম ওই 6 থেকে 7 সপ্তাহের মধ্যে আগে। তো মোটামুটি আপনার এই টাইম মধ্যে যদি কাটতে পারেন তাহলে রেটটা 19-20, এর থেকে ধরুন খুব বেশিও হবে না খুব কমও হবে না। তো এই হচ্ছে মোটামুটি ফ্লাইটের টিকিটের হিসেব। ফেরারটা আমরা ফিরেছিলাম হোচিমিন সিটি থেকে, যেরকম আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে আমি। তো আমরা ভায়া কোচিন হয়ে ফিরেছি।
আমরা কোচি থেকে আবার কানেক্টিং ফ্লাইট ছিল, কোচি থেকে আমাদের ভিস্তারার ফ্লাইটে করে আমরা ব্যাঙ্গালোর ফিরেছি। তো আমাদের ওখান থেকে ভিএসজেটের ফ্লাইট হোচিমিন সিটি থেকে ছিল, ওটাও আমি ওরকমই সময় কেটেছি, মানে হিসেব করে নেবেন আমাদের ফেরার দিন থেকে 6-7 সপ্তাহ কতদিন আগে হচ্ছে। তো সেই ডেটে আমার খরচা পড়েছিল প্রায় 24,000 টাকা, 3 জনের টিকিট ভিএসজেটে। আর ভিএসজেটে কিন্তু কোনো মিল নেই, তো ওটা আপনি ওখান থেকে পারচেস করতে পারেন, বা আপনি যখন ভিএসজেটের ওয়েবসাইট থেকে টিকিট কাটছেন সেখান থেকে আপনি মিল প্ল্যানটা নিতে পারেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে নেবেন, বা ফ্লাইটও ডিরেক্টলি পারচেস করতে পারেন। আর আমাদের কোচি থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট, যেটা আমরা পরের দিন ফিরেছি, সেটা আমাদের খরচা পড়েছে 8,300 টাকা, সেটাও 3 জনের উইথ মিল ইনক্লুডেড। এটা আমার অ্যাকচুয়ালি একটু কম সময়ের মধ্যে কেটেছি, একটু তাড়াহুড়োতে, তো এটা আমার একটু বেশিই পড়েছে 8,200 টাকা। এটা আরেকটু কমে আপনারা পেতে পারেন চাইলে, যদি একটু সময় দেখে কাটেন। অবশ্যই কলকাতার কথা বলবো, আমি কলকাতায় থাকি না বলে বলবো না সেটা নয়, কলকাতা থেকে ভিএসজেটের ফ্লাইট নেই। তবে আপনি ইন্ডিগোর ফ্লাইট পাবেন, ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইট আছে, আপনি হোচিমিন সিটি বা হানয়তে যেতে পারেন। ওটার আপনারা কস্ট মোটামুটি পড়বে ধরুন পার হেড ওই 9,000 টাকার মতন, যদি আপনি একটু আগে কাটেন, যেরকম আমি বললাম 6-7 সপ্তাহ আগে। 9 থেকে 9,500 টাকার মতন আপনার অ্যাভারেজে প্রাইসিংয়ে পড়ে, বা 10 পড়তে পারে যখন খুব পিক সিজন থাকে ধরুন ওদের, ওরকম পড়তে পারে। তবে ওটা কানেকশনের কোনো ব্যাপার নেই, আপনি ডিরেক্টলি একদম হোচিমিন সিটি বা হানয়তে নামতে পারেন। এই হলো ফ্লাইটের কথা। ও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ফ্লাইটের জন্যে, আমরা যেটা ভিএসজেটে গেছিলাম এদের কিন্তু কোনো চেক ইন ব্যাগেজ ছিল না, যেরকম আমি ভিডিওতেও বলেছি, এদের শুধু কেবিন ব্যাগেজ ছিল, যেটা 7 কেজি অবধি। তো 7 কেজি করে আপনি যতজন যাচ্ছেন মাল্টিপ্লাই করে নিন, আমরা 3 জন গেছিলাম, আমাদের 21 কেজি লাগেজ আমরা নিতে পেরেছি। আর এবার আপনি চাইলে ওখান থেকে কেবিন ব্যাগেজের সাথে এক্সট্রা ব্যাগেজ অ্যাড করতে পারেন, পার কেজি হিসেবে পারচেস করা যায় ভিএসজেটের ওয়েবসাইট থেকে। তো সেটাও আপনি করতে পারেন। আমি 2 কেজি করে পারচেস করেছিলাম, তো অ্যারাউন্ড ওই 600 থেকে 700 টাকার মতো আমার লেগেছিলো এক্সট্রা পার টিকিটে, যদি আপনি 2 কেজি করে প্রতিটা টিকিটে ইনক্লুড করেন। তো আমি দুটো টিকিটে 2-4 কেজি নিয়েছিলাম, তো আমার ওখানে 600-1200 টাকার মতন পড়েছিল, 1300 টাকা পড়েছিল ট্যাক্স ফ্যাক্স নিয়ে মোটামুটি। ফেরার সময়ও সেম জিনিস করেছি আমি। আর যদি আপনারা আরও বেশি করতে চান, 2 কেজি আছে, 5 কেজি আছে, 7 কেজি আছে, আপনি যেরকম চান আপনি নিতে পারেন। বা আপনি যদি চান যে একটা চেক ইন ব্যাগেজই নেবেন এক্সট্রা, তো সেটারও প্রভিশন আছে, আপনি সেটা চাইলেও নিতে পারেন। কিন্তু আমি বলবো, যদি টিকিটটা আপনার মনে হয় যে একটু সস্তায় যাবেন ফ্লাইটে, আসল দেখুন ঘোরাটা তো আসল জিনিস, এক গাদা লাগেজ নিয়ে গিয়ে সেখানে আমার মনে হয় না খুব একটা লাভ হয় বলে। তো চেষ্টা করবেন লাগেজটা যাতে কেবিন ব্যাগেজের মধ্যে হয়ে যায়, তাহলে অনেকটা টাকা সেভ হয়ে যায় বেসিক্যালি। কারণ কি, আপনি চেক ইন ব্যাগেজ নিলে অনেকটা টাকা এক্সট্রা পড়ে, প্রায় ধরুন 1,000-1,500-এর মতন তো এক্সট্রা পড়েই পার টিকিটে, 1200 থেকে 1,000-1,500-এর মতন এক্সট্রা পড়ে। তো সেটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু কেবিন ব্যাগেজে, যেটা আমরা করেছি, তাহলে অনেকটাই সাশ্রয় হয়। এই গেল টিকিটের কথা আর লাগেজের কথা। এবার নেক্সট জিনিস হচ্ছে ভিসা। ভিয়েতনামের ভিসা প্রসেস খুবই সিম্পল, আমি নিজেই অ্যাপ্লাই করেছি, কোনো এজেন্সি থ্রু দিয়েও করিনি। এছাড়াও আপনি যদি হ্যাসেল নিতে না চান, যদিও হ্যাসেলের কিছুই নেই, আমি সিম্পল প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই করতে পারেন। অনেক এজেন্সি আছে, যেরকম অলটিস বলে একটা আছে, নিও গ্লোবাল থেকে করতে পারেন, বিভিন্ন ট্যুরিস্ট এজেন্ট যেরকম থমাস কুক, হাজারও পড়ে আছে মার্কেটে, যেগুলো থেকে আপনি করতে পারেন, কিন্তু সেখানে আপনার একটা কমিশন চার্জ লাগবে। তো সেটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, পুরোটাই নিজে করতে পারেন, একদম ইজি প্রসেস, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা করতে হবে, আপনাদের ভিয়েতনামের ভিসা ওয়েবসাইটে যেতে হবে, ভিসা পোর্টালে, ন্যাশনাল ওয়েব পোর্টাল অন ইমিগ্রেশন, যেখানে 3টা অপশন পাবেন আপনি। আমরা ফরেনার্স যেহেতু, আমরা ফরেনার্সে ক্লিক করব। ফরেনার্সে ক্লিক করার পরে ভিয়েতনামের ওয়েবসাইটটা খুলবে, যেটা এখানে লেখা থাকে দেখুন, ভিয়েতনাম ই ভিসা। এখানে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে, আর নিচে দেখতে পাচ্ছেন 3টে স্টেপ, যে 3টে স্টেপ ফলো করে করতে হবে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটা। তো এই 3টে স্টেপই মেইনলি করতে হয়। তো আমরা এরপরে যাব সোজা অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে একটা এরকম ফর্ম খুলবে। ফর্ম ঠিক না, এটা ডায়লগ বক্স একটা। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেগুলো আপনাকে চেক ইন করে নেক্সট করে যেতে হবে। নেক্সট করলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে। তো সেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে সব যাবতীয় ডিটেলস দিতে হবে। আপনার পাসপোর্ট সাইজ ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ, যেখানে আপনার ছবি সমেত ডেটা দেওয়া রয়েছে। নেক্সট আসছে পার্সোনাল ইনফরমেশন, সেখানে আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন দেবেন। আর তারপর হচ্ছে রিকোয়েস্টেড ইনফরমেশনের মধ্যে আপনি সিঙ্গেল এন্ট্রি যাবেন না মাল্টিপল এন্ট্রি। তৃতীয় পাসপোর্ট ইনফরমেশন, আপনার পাসপোর্টের ডিটেলসগুলো, যেটা আপনি ছবি আপলোড করেছেন সেগুলো সব এখানে এন্ট্রি করবেন। চতুর্থ হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার, তারপর অকুপেশন, তারপর ইনফরমেশন, এগুলো সব দিয়ে আপনাকে লাস্টে যেটা অপশনটা আছে সেখানে যেতে হবে ট্রিপ এক্সপেন্সেসে। এখানে আপনি মোটামুটি কত এক্সপেন্স করবেন সেটা আপনাকে দিতে হবে, অ্যাভারেজ একটা। এবার আপনাকে বলে দিই সিঙ্গেল এন্ট্রি আর মাল্টিপল এন্ট্রির কী তফাৎ।
মূলত দু ধরনের ভিসা হয়, সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি ভিসা হচ্ছে ধরুন আপনি আপনার দেশ থেকে যেই দেশ থেকেই যাবেন, সেই দেশ থেকে আপনি গেলেন ভিয়েতনাম, ভিয়েতনামে গিয়ে থেকে ওখান থেকে আবার ফিরে চলে এলেন নিজের দেশে বা অন্য কোনো দেশে। আপনি আর ওই ভিসাটা ইউজ করে ভিয়েতনামে ঢুকতে পারবেন না। মাল্টিপল এন্ট্রি হচ্ছে আপনি ধরুন ভিয়েতনাম গেলেন, আপনি ওখান থেকে অন্য কোনো দেশে গেলেন আবার ভিয়েতনাম থেকে, ধরুন সিঙ্গাপুর গেলেন বা মালয়েশিয়া গেলেন। তারপর আবার আপনি ভিয়েতনামে ফিরে এলেন, ভিয়েতনাম থেকে আপনারা আবার ভারতে আসার ফ্লাইট হলো। তো সেই ক্ষেত্রে আপনি কি করছেন? আপনি ভিয়েতনাম থেকে একবার বেরিয়ে যাচ্ছেন, আবার ভিয়েতনামে ঢুকছেন। তো সেই জন্য আপনার একটা মাল্টিপল এন্ট্রি হচ্ছে। সেটা আলাদা ভিসা। সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য $25 করে লাগে আর মাল্টিপল এন্ট্রির জন্য $50 করে লাগে। আমি ভিসা অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে লিঙ্কটা ইউজ করে ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি কারেন্সিতে। কারেন্সি আমি আপনাদের প্রতিটা ভিডিওতেই বলেছি, ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ভিয়েতনামিজ ডং। আর ৳১ সমান আমাদের মোটামুটি ধরুন ৳৩০০ এর মতো পড়ে ওদের। ভিয়েতনামিজ ডং ৩০০ র মতন পড়ে। খরচা আমি বলব খুব সস্তাও না, আবার খুব দামিও না। আমাদের এখানে জিনিসপত্রের যেরকম দাম, ধরুন যেটা এখানে ৳১০ দাম, সেটা এখনো ধরুন 10 × 300 যেরকম হচ্ছে, তার থেকে হয়তো আমাদের ৳৫-১০ এদিক ওদিক হতে পারে, খুব বেশি হলে। তো মোটামুটি ওরকমই দাম। যে প্রচণ্ড সস্তা ৳১ সমান ৩০০ ভিয়েতনামিজ ডং সেটা ভাববেন না। মোটামুটি 50% এর মতন চেষ্টা করবেন ক্যাশ রাখার, যেটা আমি ভুল করেছিলাম। তো এটিএম আপনি ওখানে পাবেন ঠিকই, তো সেটা আপনার ট্রানজ্যাকশন চার্জ একটা কাটবে, এক্সচেঞ্জেস ফি একটা কাটে, 3% এর মতো কাটে। এরপর আসছে আপনার সিম কার্ড। সিম কার্ড ওখানে ৪-৫ রকমের অপশান আছে আপনার। সিম কার্ডটাও আপনি কারেন্সির মতন এয়ারপোর্ট থেকে নিতে পারেন, বাইরে গিয়েও নিতে পারেন। এয়ারপোর্ট থেকে ওয়াইফাই কানেক্ট করে আপনি ধরুন হোয়াটসঅ্যাপ কল করে বাড়ির সবাইকে জানিয়ে দিলেন যে আমরা পৌঁছে গেছি, সেফ আছি, সব ঠিকঠাক আছি, শরীর টরীর ঠিক আছে। তারপর আপনি সিমটা বাইরে থেকে গিয়ে নিলেন, আপনার তুলনামূলক একটু কম পড়বে এয়ারপোর্ট থেকে। যদিও আমি সেই অপশানটা পাইনি। আমি যে ভুলগুলো করেছি, যেগুলো জানতে পেরেছি পরে গিয়ে, সেগুলো আপনাদের বলছি যাতে আপনাদের খরচাটা আরও কমে সেখানে। তো আমি দুটো সিম নিয়েছিলাম, আমার একটা, মৌমিতার একটা। যেহেতু আমরা ধরুন আমি বাইরে বেরোলাম, ও ঘরে রয়েছে হোটেলে, তো কন্ট্যাক্ট করতে হলে কীভাবে করব, সেই কারণেই নিয়েছিলাম। তো আমার পড়েছিল মোটামুটি ৳৬০০ মতন ইন্ডিয়ান কারেন্সিতে, ৬০০ থেকে ৳৭০০ মতন পড়ে অ্যাভারেজে। ভিয়েতটেল মোবাইল আছে, মোবি ফোন আছে, এস ফোন আছে, বিনা ফোন আছে, আরেকটা কি আছে মোট কথা আমার মনে পড়ছে না, তবে ৫ থেকে ৬টা ক্যারিয়ার ওদের আছে। তো আপনি যে কোনো নিতে পারেন একটা। আমি ভিয়েতটেলের নিয়েছিলাম। আমার ৳৭০০ মতন সিম পড়েছিল, ৳৬৮০। ওগুলো কিন্তু ডেটা অনলি সিম পাওয়া যায়। ওখানে যা পাওয়া যায় এয়ারপোর্টে সবই ডেটা অনলি সিম। আপনার মোটামুটি 30 জিবির মতন ইন্টারনেট থাকবে, 25 থেকে 30 জিবি ইন্টারনেট থাকবে, 1 মাস ভ্যালিডিটি। তো এবার আপনি সেটা কিভাবে ইউজ করছেন, আর সব 4G, 5G এখনও নেই। তো 4G সিম, তো আমি 4G সিমই নিয়েছিলাম দুটো। খুব একটা অসুবিধা হয়নি, নেটওয়ার্ক ভালোই, আমার কোথাও কোনো ইন্টারনেটের প্রবলেম হয়নি। আমি গোটা 10 দিনের ট্রিপে আমি এত জায়গায় গেছি, এত জায়গায় ঘুরতে গেছি, কোথাও আমার ইন্টারনেটের প্রবলেম হয়নি। সব জায়গাতে খুব সাউন্ড ছিল নেটটা, সব জায়গাতে আমার অসুবিধা হয়নি, ম্যাপ দেখে দেখে ঘুরেছি সব জায়গায়। তো ইন্টারনেটের দিক থেকে ওই সিমে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আপনারা নিজেদের ইচ্ছে মতন মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে অ্যাভারেজ ধরুন। আর বাইরে থেকে যদি নেন তাহলে আরও ধরুন আপনার 50-60 টাকার মতন বেশি বাঁচতে পারে। বেশি কেন, বাঁচতে পারেই, অবশ্যই বাঁচতে পারে। এবার আসা যাক স্টেতে, মানে আমরা কোথায় কোথায় ছিলাম। তো সেগুলো তো আপনারা ভিডিওতে সবাই দেখেইছেন যে আমরা কোথায় কোথায় ছিলাম। তো আপনারা হোটেল বুক করতে পারেন বা এয়ারবিএনবি বুক করতে পারেন। আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল, তো আমরা চেষ্টা করেছি মোস্টলি এয়ারবিএনবিতেই থাকার। আর চেষ্টা করেছি যতটা পারা যায় রান্না করে খাওয়ার, যেহেতু ঋদ্ধি ছিল সঙ্গে। তো বেশি স্পাইসি খাবার খেতে পারবে না বলে আমরা মোস্টলি চেষ্টা করেছি এয়ারবিএনবিতে থাকার। হোটেলেও থেকেছি, এরকম নয় যে হোটেলে থাকিনি। কিন্তু হোটেলে যে স্টেগুলো করেছি সেই স্টেগুলো মোটামুটি রেঞ্জের মধ্যে। একটাই শুধু একটু কস্টলি জায়গায় আমরা ছিলাম, দানাংয়ে, যেটা আমাদের ইচ্ছে ছিল যে একদিন একটু বেটার হোটেলে থাকবো সেই জন্যে। বাকি মোস্টলি এয়ারবিএনবি। তো আমি ডেসক্রিপশন বক্সে সবকটা এয়ারবিএনবির লিঙ্কই দিয়ে দেবো। আমি ইন্ডিভিজুয়াল ভিডিওগুলোতেও দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো এখানেও দিয়ে দেবো, হোটেল বুকিংয়ের লিঙ্কগুলোও দিয়ে দেবো আমরা যেখানে যেখানে ছিলাম। কিন্তু আপনারাও চেষ্টা করবেন নিজেরা একটু রিসার্চ করে সেখান থেকে বুক করার। কারণ কি আমি যে জায়গাগুলো ছিলাম সেগুলো হয়তো আপনাদের ব্যক্তিগতভাবে পছন্দ নাও হতে পারে। আপনারা হয়তো একটু বেশি বাজেটের থাকতে পারেন বা কম বাজেটের থাকতে পারেন। তো আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে আমি সেগুলো বুক করেছি। তো আমি সেগুলোরই ডিটেলস দেবো। তো আপনারা সেখান থেকে যেতে পারেন। এবার নেক্সট হচ্ছে ট্রেনের টিকিট বুকিং। যেরকম আপনাদের বললাম আমি যে আমরা দানাং থেকে হুয়ে গেছিলাম ট্রেনে করে, আবার হুয়ে থেকে ফিরে এসেছিলাম দানাংয়ে ট্রেনে করে। তো আমরা দু রকমের ট্রেনে চেপেছি। একটা সিটিং প্যাসেঞ্জার, যেটা আমরা দানাং থেকে হুয়ে গেছিলাম, এসি সিটিং প্যাসেঞ্জার ছিল সেটা, 2x2 সিট। তো সেটার ইনফরমেশন আমি আপনাদের দেবো, আপনারা ভিডিওতে যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন।
আর আমরা হুয়ে থেকে দানাং ফিরেছিলাম স্লিপার কোচে, যেরকম আমাদের ফার্স্ট এসির কেবিন হয় ওরকম ধরনের। কুপ নয়, 4টে বার্থের কেবিন, সেটাও এসি ছিল। তো সেগুলো ইনফরমেশন আমি আপনাদের দিচ্ছি। প্রথম হচ্ছে টিকিটটা কীভাবে বুক করবেন সেটা এবার দেখে নিন। তাহলে টিকিটটা কীভাবে বুক করবেন, আপনারা এখন সার্চ করবেন ভিয়েতনামে রেলওয়ে বুকিংয়ের জন্যে। তো আমি চেষ্টা করছি যাতে আপনাদের বেশি সার্চ করতে না হয়। আমি লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর রেটগুলোও দিয়ে দেবো, কত কত রেট পড়েছিল আমাদের ট্রেনের টিকিট বুকিং যাওয়া আসা দুটোই। তো মোস্টলি যেটা সার্চ করলে পাবেন আপনারা, ভিয়েতনাম রেলওয়ে যদি সার্চ করেন প্রচুর ওয়েবসাইট আছে, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে ট্রেনের টিকিট বুক করা যায়। কিন্তু আমি সাজেস্ট করবো পার্সোনালি যে ভিয়েতনাম রেলওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট যেটা, এটা হচ্ছে ভিয়েতনাম রেলওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে টিকিটটা বুক করার। এখান থেকে আপনারা অথেন্টিক রেটে একদম আর কনফার্ম টিকিট বুক করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা। এরকম তাছাড়া প্রচুর ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো সবকটা থেকে টিকিট বুকিং হয়। তো আমি কম্পেয়ার করে দেখেছি এটাই একদম অথেন্টিক প্রাইস। কারণ কি আমি ওদের ওখানে গিয়েও জিজ্ঞেস করেছিলাম, সেখানেও প্রাইস আমাকে এইখানে যা দিয়েছে তাই বলেছে। এটা একদম গভর্নমেন্ট ওয়েবসাইট ওদের। তো এইখানে আপনি যখন যাবেন আপনাকে এরকম একটা পেজ খুলবে ফার্স্টে, ঠিক আছে? আপনি যখন এই পেজটা দেখছেন এখানে বুঝতে পারছেন যে ভিয়েতনাম গভর্নমেন্টেরই ওয়েবসাইট মোস্টলি। তো এখান থেকে আপনাকে টিকিট বুকিং করতে গেলে ফার্স্টে যেটা করতে হবে, এখানে ওয়েবসাইটটা খুললে আপনারা দেখতে পাবেন যে এখানে ট্রাভেল ম্যাপটা পুরো দেওয়া আছে রেলওয়েজের, ভিয়েতনামের রেলওয়ে ম্যাপ। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেশন যেগুলো, এই যে হানয় স্টেশন, এটা দানাং স্টেশন, এটা সাইগন মানে হোচিমিন সিটি স্টেশন। তো এই স্টেশনগুলো এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। টিকিট বুকিংয়ের জন্য আপনাদের একদম ওয়েবসাইটের নিচে চলে গিয়ে করতে হবে অনলাইন টিকিটে ক্লিক। এখানে অনলাইন টিকিটে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে এখান থেকে। আপনারা যখন ওয়েবসাইটটা খুলবেন তো মোস্টলি দেখবেন সেখানে ভিয়েতনাম ভাষাতে সব লেখা। তো আপনারা এখান থেকে ট্রান্সলেট দিয়ে ইংলিশ করে নেবেন সেটা, নাহলে বোঝাটা খুবই অসম্ভব। আমিও বুঝতে পারিনি প্রথমে। তো ইংলিশ করে নিলে এবার আপনারা দেখতে পাচ্ছেন সব ইংলিশে দেখা যাচ্ছে, রাইট? এবার যেটা করতে হবে, যেরকম আমরা আইআরসিটিসি বা যে কোনো ওয়েবসাইট থেকে বুক করি, এখানে আপনাকে ফ্রম আর টু দিতে হবে, ঠিক আছে? তো ফ্রম আর টুতে আপনি দেবেন, ধরুন আমি গেছিলাম দানাং থেকে হুই, তো দানাং দিয়েছিলাম আমি এখানে দানাং। আপনি যাবেন ধরুন হুয়ে, তো হুয়ে। এবার ডিপার্চার ডেট আপনি দেবেন। আপনি যদি রাউন্ড ট্রিপ কাটেন রাউন্ড ট্রিপ কাটতে পারেন, যেরকম নর্মাল প্রসেস আমরা যেভাবে টিকিট কেটে থাকি। আর এখানে যদি আপনি ডেট দিয়ে দেন, আপনার ডেট ধরুন আমি দিলাম যে কোনো একটা র্যান্ডম ডেট দিতে পারেন, 22 তারিখ দিলাম ধরুন। তো আমি রিটার্ন কাটছি না, ওয়ান ওয়ে দেখাচ্ছি। সার্চ করলে এখানে আপনাকে ট্রেনের লিস্ট পুরো দিয়ে দেবে। এই যে আপনাকে এতগুলো ট্রেন অ্যাভেলেবেল আছে ওই ডেটে। এখানে কোন ক্যাটাগরির সিট সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে টিকিট দেখে নিতে পারেন। এখানে আপনি যখন ওয়েবসাইটটা খুলছেন তো এখানে এরকম এতগুলো ট্রেন দেখুন তাহলে অ্যাভেলেবেল আছে। তো এখানে সিটের ক্যাটাগরি দেখাচ্ছে আপনাকে, আপনি কোন সিট চাইছেন। এটা হচ্ছে ইঞ্জিন, এইভাবে সিটগুলো রয়েছে, এইভাবে দেখাচ্ছে। এদিকে অ্যারো দেওয়া মানে ইঞ্জিনটা এদিকে। তো এবার আপনি এখান থেকে লাউঞ্জ অ্যাক্সেসও পান। যদি আপনি স্টেশন থেকে করতে চান তো এখানে করে নিতে পারেন, 20,000 টাকা ভিএনডি এক্সট্রা লাগবে। আর এখানে আপনি দেখছেন ক্যাটাগরিগুলো, ঠিক আছে? এইগুলো হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে সাদা, ব্লু হচ্ছে ফর লঙ্গার জার্নি, যারা ধরুন লং ডিস্টেন্সে ট্রাভেল করছেন। আমি এখানে ধরুন সিট নাম্বার 15 সিলেক্ট করলাম, করে এবার একটা সিট দেখাচ্ছে আমার এখানে। আমি এখান থেকে বাই টিকিট অপশানে গেলাম। বাই টিকিটে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে যেখানে আপনার প্যাসেঞ্জার ইনফরমেশন দিতে হবে, আপনি অ্যাডাল্ট না চাইল্ড সেটা দিতে হবে। আরেকটা ভালো কথা, 6 বছরের নিচের বাচ্চার কোনো প্রাইস লাগে না ভিয়েতনাম রেলওয়েজে। তো আমাদের রিদ্ধির জন্য কোনো চার্জ লাগেনি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা টাইম চলছে, এই টাইমের মধ্যে আপনাদের টিকিটটা বুক করতে হবে। এটা আইআরসিটিসিতেও আছে আমাদের। তো সেম ইনফরমেশনগুলো আপনি এখানে ফিল করে দিলেন। ফিল করে আপনি যে কোনো একটা অপশান থেকে এখানে পে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি সব পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারেন। নেক্সট করে পেমেন্ট করে তারপর আপনি এখান থেকে টিকিটটা আপনার মেল আইডিতে চলে আসবে। বা এখানেও একটা পেজ খুলবে যেখানে একটা টিকিট দেখাবে, সেটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই হচ্ছে মোটের মধ্যে ট্রেন টিকিট বুকিংয়ের ইনফরমেশন। আমি ডিটেলসগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কগুলো আর আমাদের কত প্রাইস পড়েছিল। একটু 19-20 তফাৎ হতে পারে, কারণ বাড়তেও পারে কমতেও পারে। তো এখানে আমি সব ইনফরমেশনগুলো দিয়ে দেবো আপনাদের, আপনারা সেটা ইউজ করে বুক করতে পারেন। আচ্ছা, এবার আসি ট্রিপ বুকিংয়ের ক্ষেত্রে। ট্রিপ বুকিং সেটা যে কোনো ধরনের হতে পারে, যেরকম হালং বে ট্রিপ আপনি বুক করতে পারেন, নিনবিন বা যে কোনো ডে এক্সকারশন, 1 ডে এক্সকারশন, 2 ডে এক্সকারশন ট্রিপ, ওভারনাইট ট্রিপ। তাছাড়া বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক যেগুলো আছে ভিয়েতনামে, ওয়াটার পার্ক আছে, বিভিন্ন রকম বুকিং, ঠিক আছে? সেই সব রকম বুকিং বিভিন্ন ওয়েবসাইট থেকে করা যায়। তো
আমি যেটা করেছি পার্সোনালি সেটা বলছি। আমি হালং বে আর নিনবিন যেটা হানয় থেকে দুটো ডে এক্সকারশন আমরা করেছিলাম। হালং বেটা অ্যাকচুয়ালি ডে এক্সকারশন না, ওটা 1 নাইট ছিলাম আমরা, 1 নাইট 2 ডেজ। আর নিনবিনটা ডে এক্সকারশন ছিল। তো এই দুটো আমি ভিয়েতনামের লোকাল একটা কোম্পানি থেকে করেছি। এখান থেকেই বুক করেছি, অনলাইনে বুক করেছি। তো সেটা বিভিন্ন রেট কম্পেয়ার করে তবেই করেছি। আর বাকিগুলো বানা হিলসের, যেটা দানাংয়ে আমরা বানা হিলস গেছিলাম। তো সেটা আমি বানা হিলসের অফিসিয়াল ওয়েবসাইট আছে সানওয়ার্ল্ড বলে, সেখান থেকে আমি টিকিট বুক করেছি। কারণ কি আমি বিভিন্ন ওয়েবসাইট কম্পেয়ার করে তবেই সবকটা ট্রিপ বুক করেছি। তো আমার যেখানে সবথেকে কম পড়েছে আমি সেটাই বুক করেছি। আমি দেখাচ্ছি আপনাদের প্রসেসগুলো। আর এছাড়া ট্রিপ বলতে আপনি হোচিমিন সিটি থেকে আমরা বিশেষ কোনো ট্রিপ আলাদা করে করিনি। হোচিমিন সিটিটা আমরা একটু হালকা রেখেছিলাম। আমরা একটাই ট্রিপ বুক করেছিলাম হোচিমিন সিটিতে। এটা ট্রিপও ঠিক না, সাইগন স্কাইট্র্যাকের টিকিটটা বুক করেছিলাম। ওখান থেকে একটা পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যায় পুরো হোচিমিন সিটির। যারা এপিসোডটা দেখেছেন আশা করি দেখেছেন সেই ভিডিওটা। তো সেটা আমরা বুক করেছিলাম। সেটাও আমি অনলাইনে কম্পেয়ার করে, বিভিন্ন অফার্স থাকে বিভিন্ন ওয়েবসাইটে নানান রকম টাইমে। তো সেখান থেকে কম্পেয়ার করে আমি তবেই ওখান থেকে বুক করেছি trip.com থেকে। তো আমি সব ইনফরমেশনই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি যেখান যেখান থেকে করেছি। তাছাড়াও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখনই কোনো ট্রিপ বুক করতে যাবেন ভিয়েতনামের, তো যখনই গুগলে সেটা সার্চ করে দেখবেন, আপনারা দেখবেন এরকম অসংখ্য ওয়েবসাইট বেরিয়েছে। ঠিক আছে? তো ক্লুক আছে, যেগুলো খুব ফেমাস আমি বলছি আপনাদের। যেরকম ক্লুক, গেট ইয়োর গাইড, মেক মাই ট্রিপ তো আপনারা সবাই জানেন। থমাস কুক আছে, এছাড়া ইজ মাই ট্রিপ, থ্রিলোফিলিয়া, প্রচুর নানান, মানে ভিয়েতনামের নিজস্ব কিছু কোম্পানি আছে যে তাদের ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি বুক করতে পারেন। তাছাড়া এগুলো তো ইন্টারন্যাশনাল কোম্পানি আছেই, ক্লুক আছে, থ্রিলোফিলিয়া আছে, গেট ইয়োর গাইড আছে। এগুলো সবকটাই আমি কম্পেয়ার করে দেখেছি। তো মোটামুটি বেশি প্রাইস পড়ে সব ওয়েবসাইটে। তো আপনি চেষ্টা করবেন যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, আপনি যে ট্রিপই বুক করছেন, তো এগুলো সবকটাই মোটামুটি বেশি রেটই পড়ে কম্পারেটিভলি। তো আপনি চেষ্টা করবেন যদি ভিয়েতনাম যান, তো ভিয়েতনামের কোনো লোকাল যদি কোম্পানি থাকে, তাদের যদি ওয়েবসাইট থাকে, সেখান থেকে বুক করার। আমি যেরকম হালং বে ট্রিপটা বুক করেছিলাম, ক্রুজ ইন হালং বে বলে একটা ওদের গ্রুপ আছে, তো সেখান থেকেই। তো আমি এখানে জাস্ট রিসার্চ করে, ওদের একটা কন্ট্যাক্ট পার্সনের নাম্বার ওরা দিয়েছিল, তাদের সঙ্গে কমিউনিকেট করে, হোয়াটসঅ্যাপে কথা বলে, ফোনে কথা বলে, তাদের সঙ্গে আমি ডিসকাস করে প্ল্যান করেছি ট্রিপটা। তো ওদের সঙ্গে যদি পার্সোনালি ডিল করেন, অনেকটা বেটার রেট পাওয়া যায়। তো আমাকে ডিসকাউন্ট দিয়েছিল ভালো, মানে হালং বে ট্রিপের জন্য আর নিনবিন ট্রিপের জন্য। তো এখানে আপনি প্রচুর হালং বের অপশন পেয়ে যাবেন, নিনবিনের অপশন পেয়ে যাবেন। ওরা গোটা ভিয়েতনামে ট্রিপ করায়। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, ক্রুজ ইন হালং বে, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে ভিয়েতনামের নিজস্ব কোম্পানির। ঠিক আছে? ছোট ছোট কোম্পানি, সেখানে আপনি করতে পারেন। বা নিদেন পক্ষে যদি আপনি খুব সাহসী হন, প্রথমবার যাচ্ছেন না, এর আগে অনেকবার ইন্টারন্যাশনাল ট্রিপ করেছেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, ওখানে গিয়ে ওদের কিছু কোম্পানির দোকান আছে ওখানে, নিজস্ব যেরকম ট্যুর এজেন্ট সব জায়গায় থাকে, বা আপনি যেখানে স্টে করছেন তাদেরও প্রচুর চেনাশোনা থাকে। তো সেখান থেকেও আপনি বুক করতে পারেন, সেক্ষেত্রেও আপনার কম পড়তে পারে। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, আমি যে এয়ারবিএনবিতে ছিলাম বা হোটেলে ছিলাম সেই ওনারদের, আমার রেটটা কিন্তু একটু বেশির দিকেই লেগেছে ওনারা যা বলেছেন ওখানে। তার থেকে আমি অনলাইনে ডিল করে কথাবার্তা বলে ডিসকাউন্ট চেয়ে অনেক বেশি কম খরচায় ঘুরে এসেছি জিনিসটা। তো এই ক্রুজ ইন হালং বে যিনি কন্ট্যাক্ট পার্সন ছিলেন আমার সাথে, যিনি ডিল করেছিলেন, তো আমি তার ইনফরমেশনটা আর এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেকবার বলে রেখে, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি কোনো রকম টাকা পয়সা কিচ্ছু পাচ্ছি না এখান থেকে। তো আমার ওনাদের ব্যবহার খুব ভালো লেগেছে, ওনাদের সার্ভিস খুব ভালো লেগেছে। তো আমি সেই জন্যেই ওনাদেরকে বলেছিলাম যে আমার যদি কেউ চেনাশোনা থাকে, তো আমার একটা চ্যানেলও আছে, আমি সেখানেও বলবো যারা আসতে চান নতুন, আপনারা যারা নতুন যেতে চান, অবশ্যই তাদের সাহায্য হবে। তো আমি দুটোই ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার ওনার, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, আর এই ওয়েবসাইটটা। তো আপনারা কমিউনিকেট করে নিতে পারেন ওনার সাথে। বানা হিলসের ব্যাপার যেটা বলছিলাম, আমি বানা হিলসের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। অ্যাকচুয়ালি বানা হিলস বলাটা ভুল, বানা হিলস পাহাড়টার নাম। তো যেই জায়গাটা আছে ওখানে বানা হিলসের উপরে কমপ্লেক্সটা, ওটার নাম হচ্ছে সানওয়ার্ল্ড। তো সানওয়ার্ল্ড একটা কাইন্ড অফ অ্যামিউজমেন্ট পার্ক বলতে পারেন, কিন্তু ওখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বিশেষ কিছু নেই। একটা ফ্রেঞ্চ ক্যাসেল আছে, যেটা পুরনো ফরাসি স্থাপত্যের ফ্রেঞ্চ ক্যাসেল। সানওয়ার্ল্ড অ্যাকচুয়ালি একটা কোম্পানি, যেটা ওটা পুরো বানা হিলসের মেনটেন্যান্সটা ওরা করে। তো সানওয়ার্ল্ড একটা গ্রুপ অফ অ্যামিউজমেন্ট পার্ক বলতে পারেন আপনারা, বিভিন্ন জায়গায় আছে সানওয়ার্ল্ড। তো তাদেরই নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা বুক করেছি। কারণ কি আমি ক্লুকে, গেট ইয়োর গাইডে সব জায়গাতে কম্পেয়ার করে দেখেছি, আমার সব জায়গাতে রেট বেশি ছিল। তো ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি যদি বুক করেন, তাহলে আপনি অনেকটাই সুবিধা পাবেন। আমি আপনাদের দেখাচ্ছি ওয়েবসাইটটা। এই হচ্ছে সানওয়ার্ল্ডের ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন সানওয়ার্ল্ড বানা হিলস। তো এখান থেকে আপনি বাই টিকিট করতে পারেন। এখানে দুটো ট্রিপ হয় সানওয়ার্ল্ডের, একটা দিনের বেলায়, একটা সন্ধ্যেবেলায়। একটা হচ্ছে বানা বাই ডে, আর একটা হচ্ছে বানা বাই নাইট। তো আমরা গেছিলাম বানা বাই নাইট।
বানা বাই নাইটটা কম্পারেটিভলি অনেকটাই সস্তা। এই টিকিটের মধ্যে কী কী ইনক্লুড থাকে আমি আপনাদের বলে দিচ্ছি। বানা হিলসের টিকিটের মধ্যে ইনক্লুড থাকে আপনার, এটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে পুরোটা। তো কেবিল কার করে একটা রাইড থাকে, রোপওয়ে যেটাকে বলি আমরা। তো কেবিল কার রাইডটা একদম নিচ থেকে, যেখানে বানা হিলসের এন্ট্রি কমপ্লেক্সটা, সেখান থেকে আপনাকে টিকিটটা রিডিম করতে হবে, অনলাইন টিকিটটা। সেখান থেকে কেবিল কার আপ অ্যান্ড ডাউন ইনক্লুডেড, ওটার মধ্যে অনেকটা জার্নি, কেবিল কারে মোটামুটি 20-25 মিনিটের জার্নি। তো সেই কেবিল কার আপ অ্যান্ড ডাউন ইনক্লুডেড থাকে, বানা হিলসের এন্ট্রি ইনক্লুডেড থাকে, গোল্ডেন হ্যান্ড ব্রিজ যেটা খুব ফেমাস বানা হিলসের, তো সেই গোল্ডেন হ্যান্ড ব্রিজের এন্ট্রি ইনক্লুডেড থাকে। আর যেটা ইনক্লুড থাকে লাঞ্চ বা ডিনার। আপনি যদি সকালে যান তাহলে লাঞ্চ, আর যদি রাতে যান তাহলে ডিনার উইথ 1 লিটার অফ বিয়ার ইচ। সেটা আপনি বিয়ার না নিয়ে অন্য কিছু নিতে পারেন, কোনো সফট ড্রিঙ্কসও নিতে পারেন, কিন্তু ওই একটা ডিনারের সাথে ইনক্লুডেড থাকে, ডিনার বা লাঞ্চ যেটাই আপনি করবেন। আর দুটোই অসামান্য ভালো, মানে আমরা ডিনার বুফে খেয়েছি, এত খাবার ছিল, যারা দেখেছেন ভিডিওটা আশা করি তারা সবাই জানেন, খেয়ে শেষ করতে পারিনি, দেখে উঠতে পারিনি, এত খাবার ছিল, শেষ করা তো দূরের কথা। তো এরকমই এত একটা ভালো প্যাকেজ। তো এটা আমার খরচা পড়েছিল মোটামুটি, ধরুন পার হেড বলতে গেলে, আমার আর মৌমিতার, অ্যাডাল্ট বাচ্চার টিকিট লাগে, ওদের অ্যাকচুয়ালি এজ অনুযায়ী হয় না, হাইট অনুযায়ী হয়। তো 1 মিটার মতন হাইট যদি থাকে আপনার বাচ্চার, তাহলে আপনার বাচ্চার কোনো টিকিট লাগবে না। 1 মিটারের উপর যদি হয় তাহলে আপনার একটা টিকিট লাগে, সেটা হচ্ছে চাইল্ড টিকিট। তো সেটাও মানে মোটামুটি বড়দের টিকিটের থেকে অনেকটাই কম। আরেকটা ট্রিপ আমরা যেটা করেছিলাম, ট্রিপ নয় অ্যাকচুয়ালি, টিকিটই কেটেছিলাম, এন্ট্রি টিকিট। তো ওটা হচ্ছে হোচিমিন সিটিতে সাইগন স্কাইডেকের। তো হোচিমিন সিটিটা আমরা খুব বেশি এক্সপ্লোর করিনি, পায়ে হেঁটে যেটুকু ঘোরা যায় ঘুরেছি, যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম পুরো জার্নিটা করে, আর শহরটা দেখার ইচ্ছে ছিল, সেই জন্যই গেছিলাম। তো সাইগন স্কাইডেকটা আমরা গেছিলাম, যারা দেখেছেন ভিডিওটা জানি, আশা করি ভালো লেগেছে ভিডিওটা দেখে আপনাদের। তো সেটাও আপনি যেভাবে আমি দেখালাম বাকিগুলো, গুগলে সার্চ করলে এরকম অজস্র অপশন পাবেন। তো যে কোনো একটা থেকে আপনি কাটতে পারেন। তো আপনি একটু জাস্ট রিসার্চ করে নেবেন কোথা থেকে কম পাচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এতগুলো অপশন দিয়েছে। তো এখানে আমিও করেছিলাম trip.com-এ, এখনও দেখা যাচ্ছে trip.com-এই সব থেকে সস্তা। তো আমিও একটু রিসার্চ করে কেটেছিলাম, আমি trip.com থেকে কেটেছিলাম, আমি সেটা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যেখানে কাটছেন সেই মুহূর্তে যেখানে সস্তা সেটা দেখেই কাটবেন, প্রত্যেকটা লিঙ্ক খুলে খুলে দেখবেন কোনটাতে সস্তা আছে। তবে আমার মনে হয় না trip.com-এর থেকে সস্তায় পাবেন, কারণ কি আমিও সবকটা কম্পেয়ার করে দেখেছিলাম, অনেকটাই ডিফারেন্স, 100 টাকার মতন ডিফারেন্স। মোটামুটি ধরুন ওখানে গিয়ে যদি আপনি টিকিট কাটেন, তো আমার দেখেছিলাম, আপনাদের ভিডিওতেও দেখিয়েছিলাম আপনাদের, রেট পড়েছিল প্রায় 800 টাকার মতন এন্ট্রি ফি সাইগন স্কাইটেকের। আমি কেটেছিলাম সেটা ধরুন ডিসকাউন্টে trip.com থেকে 650 টাকার মতন, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে মোটামুটি ওই 650 টাকার মতো পড়েছিল। তো এখন দেখাচ্ছে 698। আমি যখন কেটেছিলাম তখন একটা অফার চলছিল ওদের, তো সেটাতে আমি একটু ডিসকাউন্ট পেয়েছিলাম। এই সাইগন স্কাইডেকটা বেসিক্যালি একটা টাওয়ারের 48 ফ্লোরে। তো সেই টাওয়ারটার নাম হচ্ছে বিটেক্সো ফিনান্সিয়াল টাওয়ার। তো যদি কোথাও সার্চ করতে গিয়ে আপনি এই নামটা পান, ঘাবড়ে যাবেন না, এটাই অ্যাকচুয়ালি সাইগন স্কাইডেকের টাওয়ারটা। এটারই একটা 48 ফ্লোরে একটা ওরকম সার্কুলার স্কাইডেক অবজারভেশন ডেক করা রয়েছে, যেখানে আপনি গিয়ে দেখতে পারবেন। আর এই টিকিট প্রাইসের মধ্যে শুধু এন্ট্রিটা অ্যালাউড। ওখানে ভেতরে অনেক কিছু কেনার অপশন আছে, সোভিনিয়ার থেকে শুরু করে জামা কাপড়, সেগুলো আপনি নিজের খরচায় কিনতে পারেন, সেগুলো এর মধ্যে ইনক্লুডেড নয়। আর আরেকটা প্রাইসের টিকিট পাওয়া যায়, যেটা এর থেকে আরও মোটামুটি ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে 150 থেকে 200 টাকা বেশি। সেটা যদি আপনি কাটেন তাহলে এন্ট্রির সাথে ওরা একটা সোভিনিয়ার দেয়, সাইগন স্কাইটেকের পুরো বিল্ডিংটা, সেটা একটা ফ্রিজ ম্যাগনেট টাইপের, এরকম এতটার মতন লেন্থের, সেটা আপনাকে ওর সাথে ফ্রি দেয়। তো আমার মনে হয় না ওটা দিয়ে পয়সা নষ্ট করার কোনো মানে আছে, আপনি বাইরে থেকে কিনে নিতেই পারেন একটা ফ্রিজ ম্যাগনেট সাইগন স্কাইটেকের অ্যাজ এ সোভিনিয়ার। আচ্ছা, এবার আসি টু হুইলার রেন্টালে। ওখানে ম্যাক্সিমাম স্কুটিই চলে। তো সেরকম কড়াকড়ি খুব একটা নেই গভর্নমেন্টের, আমি যেরকম দেখলাম যে বাইরের লোক চালাতে পারবে না, বা এই পেপার চেকিং হচ্ছে এদিক ওদিক। হ্যাঁ, আপনি বেলাল্লাপনা করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনারেলি ধরে না। তো আমরা স্কুটি রেন্ট করেছিলাম হুয়ে শহরে গিয়ে। তো হুয়েতে ওয়েদারটা ভালো ছিল বলে নিয়েছিলাম, নাহলে বাকি জায়গায় এত গরম ছিল, ঋদ্ধিকে নিয়ে স্কুটিতে আমরা সত্যি মানে সাহস করে উঠতে পারিনি। তো ওখানে গিয়ে আমরা স্কুটি নিয়েছিলাম। আমাদের স্কুটি ভাড়াটা আপনারা যারা দেখেছেন আশা করি জানেন। তো আমার মোটামুটি হিসেব করে দেখেছিলাম ওই 500 থেকে 450 থেকে 500 টাকার মতন পড়ে অ্যাভারেজে। ঠিক আছে? একটু দরদাম করতে হয়। আমাকে ১ম এ ৮০০ টাকা বলেছিল, সেটা আমি দরদাম করে কমিয়ে টমিয়ে মোটামুটি ওই ৫০০ টাকার মতন পড়েছিল। ভারতীয় মুদ্রায় ৫০০ টাকার মতন পড়েছিল। তো সেটা একদিনের ভাড়া। তো আপনি একদিন রাখতে পারেন। মোটামুটি সন্ধ্যে ৭টা-৮টার মধ্যে রিটার্ন করলেই হয়। আর যদি আপনি ওভারনাইট রাখতে চান তাহলে সেটা চার্জ একটু বেশি পড়ে, ১০০-২০০ টাকা হয়তো ইন্ডিয়ান কারেন্সিতে আপনার বেশি পড়তে পারে। তেল খুবই সস্তা,
যারা দেখেছেন ভিডিওতে আমি বলেছি তেলের প্রাইস। তো তেল মোটামুটি বেশ সস্তা। মোটামুটি 60 টাকা ধরুন, 55-60 টাকার মতন পড়ে লিটার। আর মাইলেজও ভালো স্কুটিগুলোর। আমি 2 লিটার ভরেছিলাম, আমার হুয়ে ঘোরা হয়ে গেছিলো মোটামুটি পুরো। তো এই হচ্ছে স্কুটি রেন্টালের প্রসেস। আপনি যে কোনো জায়গাতে পাবেন, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। প্রত্যেকটা দোকানেই অলমোস্ট পাওয়া যায়। যারা গোয়া গেছেন তারা জানেন, যেরকম প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা হোটেলে স্কুটি পাওয়া যায়। এখানেও ভিয়েতনামে আপনি হুয়ে যান, দানাং যান, যেখানে যান আপনি স্কুটি পাবেন রেন্টাল। আর সব জায়গাতে অ্যাভেলেবেল। প্রাইস মোটামুটি ধরুন ওই 300 থেকে 500-র মধ্যে। এবার আপনি যদি বাইক নেন স্কুটির জায়গায়, তাহলে একটু বেশি পড়বে কস্ট। যারা 4 চাকা রেন্ট করতে চান, সেই অপশনও রয়েছে। যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আছে তারা নিতেই পারেন। আপনি নিয়ে গাড়ি ঘুরতে পারেন। তো রেটটা আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কত পড়ে, তবে অ্যাভেলেবেল আছে গাড়ি। ওখানে আপনি স্কুটির মতো 4 চাকা রেন্ট করেও ঘুরতে পারেন, ফোর হুইলারে। এবার আসি কিছু মিসেলেনিয়াস জিনিসে, যেগুলো জেনে রাখা দরকার। প্রথমত তো হচ্ছে অ্যাপ। ঠিক আছে? কিছু অ্যাপ যেগুলো আপনার ওখানে গেলে লাগবেই। আমার মনে হয় রাখাটা জরুরি। তার মধ্যে ১ম হচ্ছে গ্র্যাব। গ্র্যাব একটা এমন অ্যাপ যেটা আপনি দিয়ে সবকিছু করতে পারেন ওখানে। খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া, গ্রসারি কেনা, বিভিন্ন রকম ইউজ করতে পারেন। যেরকম আমাদের Zomato, Swiggy শুধু খাবার-দাবার দেয়। সুইগিতে এখন অবশ্য গ্রসারিও দেয়। তো সেরকমই আপনি ওই গ্র্যাব অ্যাপটা দিয়ে যেকোনো জায়গায় চলে যেতে পারবেন স্কুটি বা ক্যাব বুক করে, খুব রিজনেবল রেটে। খুব ইজিলি অ্যাভেলেবেল ক্যাব পাওয়া যায় গ্র্যাবে ওখানে। আপনি বুক করার সাথে সাথেই চলে আসে ১০-১৫ মিনিটের মধ্যে। জিরো ক্যান্সেলেশন। মিনিমাম ডিসট্যান্স বলে কিছু নেই। আপনি ১০০ কিলোমিটারও যেতে পারেন, ১ কিলোমিটারও যেতে পারেন, ১০ কিলোমিটারও যেতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গ্র্যাবটা খুবই এসেনশিয়াল অ্যাপ। দ্বিতীয়ত হচ্ছে, দুটো গ্রসারি আমি আপনাদের বলে রাখি। যারা ওখানে গিয়ে নিজেরা ধরুন কিনে খাবেন, আপনারা গ্র্যাব থেকে অর্ডার করতে পারেন, একটু বেশি পড়ে সেখানে। কিন্তু আপনি দোকান থেকে যদি কেনেন, উইনমার্ট আর সার্কেল কে, এই দুটো হচ্ছে ওদের ওখানকার খুব ফেমাস গ্রসারি। যেরকম আমাদের মোর, স্পেন্সার্স জায়গায় জায়গায় রয়েছে, ওদেরও প্রতি জায়গায় জায়গায় উইনমার্ট আর সার্কেল কে আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি কিনতেই পারেন। আর তাছাড়া এমনিও লোকাল গ্রসারি শপ রয়েছে, কিন্তু এই দুটো একটু রিনাউন্ড আর কি। আপনি এখান থেকে কিনলে একদম সেফলি কিনতে পারেন যে কোনো জিনিস। তৃতীয়ত হচ্ছে, আমার যেটা বলে রাখা মনে হলো দরকার, যে আপনি যদি কোনো গভর্নমেন্ট জায়গায় ওখানে যান ঘুরতে, যেগুলো গভর্নমেন্ট এন্ট্রি, গভর্নমেন্ট মেনটেন্ড, তো সেইগুলোতে কিন্তু ওরা কার্ড বা অনলাইন পেমেন্ট অ্যালাউ করে না, আপনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে। তো সব জায়গাতে আপনি ওখানে যেখানে যাবেন মোস্টলি কার্ড চলে যায়, কিন্তু চেষ্টা করবেন ক্যাশ রাখা যখন আপনি গভর্নমেন্ট প্লেসেসে যাচ্ছেন। যেরকম ধরুন হুয়েতে খাইদিন টমে আমরা গেছিলাম, এম্পারার খাইদিন টম। তো খুব সুন্দর ওয়েল মেইনটেইন টিকিট কাউন্টার, কম্পিউটার সব রয়েছে, এসি চলছে, কিন্তু ওরা অনলাইন পেমেন্ট নেয় না কার্ডে। তো আপনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে। তো এরকম কিছু ক্যাশ আপনার কাছে অবশ্যই রাখবেন যখন আপনারা বেরোচ্ছেন। নাহলে মোস্টলি কার্ড চলে যায় সব জায়গাতে। তো এই এন্ট্রিগুলোর জন্য আপনাকে কিছু ক্যাশ ক্যারি করতে হবে। আরেকটা জিনিস যেটা বলে রাখা দরকার, একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড আমি নিয়ে গেছিলাম। সেটা আপনি নিয়ে যেতে পারেন চাইলে। এখন প্রচুর অপশনস অ্যাভেলেবেল মার্কেটে। তো সেটা যদি নিয়ে যান, সেখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন কোন মার্চেন্ট থেকে আপনি যদি ক্যাশ উইথড্রল করেন, আপনার চার্জেস মিনিমাম বা লাগে না। ঠিক আছে? আমি এটা জানতাম না। আমার ২-৩ জায়গাতে একটু বেশি ট্রানজ্যাকশন চার্জ লেগে গেছে। এক্সচেঞ্জ ফি যেটা লাগে আরকি, সেটা একটু বেশিই কেটে নিয়েছে। তো সেটা দেখে আপনারা এটিএম থেকে উইথড্রল করবেন। আর চেষ্টা করবেন কার্ডে যতটা পেমেন্ট করা যায়, তাহলে আপনার কোনো চার্জই লাগবে না। আর ক্যাশ যতটা পারবেন এখান থেকে যদি নিয়ে যেতে পারেন তো ভালো। তো আমি নিয়ে গেছিলাম মোটামুটি ধরুন ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মতন ডলার নিয়ে গেছিলাম। আমি কনভার্ট করে নিয়েছিলাম ওখানে। তো আপনারা চাইলে একটু বেশিই নিতে পারেন। কারণ কি, আমাকে গিয়ে ওখানে উইথড্র করতে হয়েছিল। বাইরে গেলে একটু খরচা হয় অবশ্যই সবার। আর বাচ্চা থাকলে তো হয়ই। তো আপনারা ক্যাশ নিয়ে যেতে পারেন যদি দুজন যান। আমি বলব ৭ দিনের জন্যে মোটামুটি ১৫,০০০ থেকে ২০,০০০ ক্যাশ এনাফ, যদি খুব শপিং না করেন। আর শপিং করলে সেখানে কার্ড অ্যাভেলেবেল আছে, আপনি কার্ড দিয়ে করতেই পারেন। আপনারা যদি কোনো বড় জায়গা থেকে শপিং করেন, চেষ্টা করবেন সেখান থেকে ভ্যাট রিটার্নের বিলটা নিয়ে নিতে। ওরা একটা রিসিট দেবে, সেটা আপনি এয়ারপোর্টে দেখিয়ে যে ট্যাক্সটা আপনার কেটেছে আপনি রিটার্ন নিয়ে নিতে পারেন সেখান থেকে। তো সেটা আমরা কোনো বড় জায়গায় শপিং করিনি বলে আমরা খুব একটা পাইনি। আর আমাদের দরকারও পড়েনি সেরকম বলতে গেলে। এবার আপনাদের কিছু আইটিনারি আমি বলে দিই। আমরা ১০ দিনের জন্য গেছিলাম। তো আমি ১০ দিনের প্ল্যানটা আপাতত আপনাদের বলছি। এর সাথে আমি একটা ৫ দিনের আর ৭ দিনের প্ল্যানও আপনাদের বলে দিচ্ছি, যেটা আপনাদের ট্রিপ প্ল্যান করতে সুবিধা হবে। তো আমরা গেছিলাম এখান থেকে হানয়, নর্থ ভিয়েতনাম। হানয়তে আমরা ছিলাম ৩ দিন। ৩ দিন থেকে আমরা ওখান থেকে চলে গেছিলাম সেন্ট্রাল ভিয়েতনাম, দানাং। তো দানাং, হুয়ে মিলিয়ে আমরা ছিলাম মোট ৪ দিন। তো ৪ আর ৩ এ ৭ দিন হলো। তো দানাং থেকে আমরা তারপর উড়ে গেছিলাম হোচিমিন সিটি। হোচিমিন সিটিতে আমরা ছিলাম মোট ৩ দিন। তো ৭ আর ৩ এ ১০ দিন। তো সেখান থেকে আমরা আবার ভারতবর্ষে ফিরে আসি।
তো হানয়তে যে ৩ দিন ছিলাম তার মধ্যে আমরা একদিন নিনবিনের ট্রিপ করেছি, একটা ডে এক্সকারশন যেরকম আপনারা দেখেছেন। একদিন আমরা হালং বেতে গেছি। তো ওটা অ্যাকচুয়ালি একদিন বলা ভুল। তো আমরা যেদিনকে হালং বেতে গেছি সেদিনকে আমরা রাতে ক্রুজে ছিলাম। পরের দিন আমরা আবার হালং বে থেকে ফিরে এসেছি হানয়তে। সেখান থেকে আমাদের রাতে ফ্লাইট ছিল। তো ৩.৫ দিন আপনি বলতে পারেন হানয়তে। আর দানাংয়েও অ্যাকচুয়ালি ৩.৫ দিন বলতে পারেন। তো রাতে আমরা দানাং চলে এসেছি। পরের দিন আমরা দানাংয়ে থেকেছি। সন্ধ্যেবেলায় বানা হিলস গেছি। দুপুরবেলায় গেছি, সন্ধ্যে অবধি ছিলাম। ফিরে এসেছি। তারপরের দিন আমরা দানাং থেকে চলে গেছিলাম হুয়ে ট্রেনে করে। আমরা হুয়েতে এক রাত থেকে হুয়ের বিভিন্ন জায়গা ঘুরে আবার পরের দিন হুয়ে থেকে ট্রেন ধরে দানাং ফিরে এসেছি। দানাং ফিরে এসে সেদিনকে সন্ধ্যেবেলায় আমরা গেছি হইয়ান। হইয়ান একটা শহর যেরকম আপনাদের দেখিয়েছি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা। সেখানে আমরা হইয়ানে ঘুরে আবার ফিরে এসেছিলাম রাতে দানাংয়ে। সেই রাতটা আমরা দানাংয়ে স্টে করে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে ওখান থেকে উড়ে গেছি হোচিমিন সিটির জন্য। হোচিমিন সিটিতে আমরা যেদিনকে পৌঁছেছি সেই দিনটা আমরা সাইগন স্কাইডেকে গেছিলাম সন্ধ্যেবেলায়। আপনারা দেখেছেন ভিডিওতে সবাই। তারপরের দিন আমরা পায়ে হেঁটে গোটা হোচিমিন সিটিটা ঘুরেছি যতটা সম্ভব আমাদের পক্ষে ঘোরা। পরের দিন আমরা সকালে আবার হোচিমিন সিটিতে কিছুটা ঘুরে দুপুরবেলায় আমরা বেরিয়ে চলে এসেছিলাম এয়ারপোর্ট, যেরকম রাত্রিবেলা আমাদের ফ্লাইট ছিল। তো এই হচ্ছে আমাদের গোটা ১০ দিনের আইটিনারি। আমি ডিটেইলে ডেসক্রিপশন বক্সে আইটিনারিটা দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। আর আমরা কোথায়, কোথায় কবে, কবে গেছিলাম, কত, কত খরচ পড়েছিল সবই আমি ডিটেইলসে দিয়ে দেবো যাতে আপনাদের প্ল্যান করতে সুবিধা হয়। এরপর আমি একটা ৫ দিনের আইটিনারি আপনাদের বলি। যেটা আপনারা শুধু হানয়তে যেতে পারেন নর্থ ভিয়েতনামে। তো সেখানে আপনি যেদিনকে যাচ্ছেন সেই দিনটা আপনারা রেস্ট নিলেন, হানয়টা ঘুরে দেখলেন সন্ধ্যাবেলায়। আর এছাড়া আপনারা পরের দিন নিন বিন যেতে পারেন বা পরের দিনই হালং বে যেতে পারেন। হালং বেতে ২ দিনের ট্রিপ হয় একটা, একটা ১ দিনের ট্রিপ হয়, ৩ দিনের ট্রিপও হয়। আপনি যেটা ইচ্ছে করতে পারেন। তো আমি বলব যদি আপনারা ৫ দিনের জন্য যান, আপনারা ডে এক্সকারশনটা করুন। আপনারা সকালবেলায় যান হালং বে, ক্রুজে করে হালং বে ঘুরুন, সেখানে লাঞ্চ করুন, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসুন হানয়তে। আরেকটা করতে পারেন যেটা আমরা করেছিলাম, এক রাত ক্রুজে যদি থাকার এক্সপেরিয়েন্স করতে চান সেটাও করতে পারেন। তারপরে আপনাদের পরের দিন ফিরে আসতে হবে। এছাড়া আপনারা নিনবিন যেতে পারেন। নিনবিন আপনারা একদিন গিয়ে দিনের দিন গিয়ে ফিরে চলে আসতে পারেন। সেটাও একটা ডে এক্সকারশন। আর হানয়তে তো কিছু সিটি ট্যুর আছেই, সেটাও আপনারা একদিন করতে পারেন। তো এই হলো মোট হানয়ের ৫ দিনের ট্রিপ। আর এটার খরচাও আমি ডিটেইলসে ডেসক্রিপশন বক্সে মোটামুটি দিয়ে দেবো। ফ্লাইট, ভিসা সব নিয়ে আপনার ৫ দিনের জন্য কত খরচা পড়ছে সেটাও আপনি দেখতে পারবেন। অ্যাপ্রক্সিমেট ধরুন ওই মোটামুটি ৪০-৪৫ হাজারের মতন পার হেড পড়বে। আমি যা হিসেব করেছি সবকিছু নিয়ে ভিসা, ফ্লাইট, খাওয়া-দাওয়া, লোকাল ট্রান্সপোর্টেশন সব নিয়ে ৫ দিনের ট্রিপে আপনার পার হেড মোটামুটি ধরুন এই ৪৫,০০০ টাকা করে পড়বে অ্যাডাল্টের। আচ্ছা, এরপর আসি একটা ৭ দিনের ট্রিপে। ৭ দিনের আপনি যেটা করতে পারেন, আপনি হানয় আর হোচিমিন সিটি করতে পারেন বা হানয় আর দানাং করতে পারেন। মানে নর্থ আর সাউথ ভিয়েতনাম করতে পারেন বা নর্থ আর সেন্ট্রাল ভিয়েতনাম করতে পারেন। নর্থটা আমি যেরকম বললাম সেখানে আপনাকে তাহলে একটা দিন কমাতে হবে ওখানে। আপনি ৫ দিনই যদি হানয়তে থাকেন সেটা সম্ভব না তাহলে। তো আপনি যেদিনকে পৌঁছাচ্ছেন হানয়তে, সেই দিনটা আপনি হানয়তে ঘুরলেন। সকাল, সকাল যদি পৌঁছে যান, দুপুরবেলায় ঘুরলেন। আপনি সন্ধ্যাবেলা ট্রেন স্ট্রিট গেলেন, কিছু জায়গা পায়ে হেঁটে ঘুরলেন বাজারে। পরের দিন আপনারা নিনবিন চলে যান। সেই দিনটা আপনাদের নিনবিনে পুরোটা কেটে গেল। অনেকগুলো জায়গা ঘুরে সন্ধ্যাবেলায় ফিরে এলেন। তারপরের দিন একটা ডে এক্সকারশনই করুন। একদিনের হালং বেতে যান, আবার ফিরে আসুন। নেক্সট ডে আপনারা ওখান থেকে চলে আসুন। ফ্লাইট ধরে আপনারা নেক্সট ডে ওখান থেকে নয়তো হোচিমিন সিটি চলে আসুন আর নয়তো দানাং চলে আসুন। এই ক্ষেত্রে যদি আপনারা ফ্লাইট অপশন না নিতে চান, যদি ট্রেনে যেতে চান, হানয় থেকে হোচিমিন সিটি ট্রেন পাওয়া যায়। সেটা একটু লং ডিসটেন্স ট্রেন, ওভারনাইট ট্রেন, ১৬-১৭ ঘন্টার মতন সময় লাগে। তো সেটা ধরলে আপনারা হোচিমিন সিটি পৌঁছাতে পারেন। বা আপনারা হানয় থেকে ট্রেন ধরে দানাংও পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা দিন মাথায় রাখতে হবে যে বেশি লাগতে পারে। এরপর আপনারা দানাংয়ে এসে সেই দিনের সন্ধ্যেবেলায় বানা হিলস যেতে পারেন বা লোকাল ঘুরতে পারেন। দানাং শহরটা খুবই সুন্দর সাজানো শহর একটা। পরের দিন আপনারা যদি আগের দিন বানা হিলস না গিয়ে থাকেন তো সকালবেলায় বানা হিলস চলে যান তাহলে। আর সন্ধ্যাবেলাটা শহরটা ঘুরে দেখতে পারেন। বিভিন্ন বিচ আছে, বিভিন্ন বিচে ঘুরে দেখতে পারেন। বা হান রিভার আছে, হান রিভারের নদীর পাশ দিয়ে সুন্দর হাঁটা যায়। খুব সুন্দর একটা লেজার শো হয় ওখানে ড্রাগন ব্রিজে। সেটা শুক্র, শনি আর রবি ৩ দিন হয় রাত ৯টা থেকে। সেটা আপনারা যেতে পারেন যদি শনি রোববারের মধ্যে যান, শুক্র, শনি, রবির মধ্যে যান। তারপরের দিন আপনারা ওখান থেকে যদি একদিন এক্সট্রা থাকে আপনাদের হাতে তাহলে একদিন হুয়ে চলে যান। হুয়ে শহরটা একদিন ঘুরে আসুন। সকালে যাবেন ট্রেন ধরে, রাতে হুয়েতে থাকবেন, সেই দিনটা পুরো হুয়েতে ঘুরবেন, পরের দিন আবার হুয়ে থেকে ফিরে চলে আসবেন। এই হলো আপনার দানাং আর হুয়ে। এরপর দিন আপনি দানাং থেকে ফ্লাইট ধরে চলে আসতে পারেন আমেদাবাদে। এটা এখন নতুন ফ্লাইট স্টার্ট হয়েছে দানাং থেকে আমেদাবাদ ডিরেক্ট ভিএসজেটের। আর যদি আপনি না চান এরপর আপনাকে ব্যাক করে নয়তো হোচিমিন সিটি আর নয়তো হানয় যেতে হবে যেখান থেকে আপনাকে ফ্লাইট ধরে ইন্ডিয়া আসতে হবে।
আরেকটা আইটিনারি আপনি করতে পারেন 7 দিনের, যেটা হানয় আমি বললাম। হানয়ের সাথে আপনি চলে যেতে পারেন হোচিমিন সিটি। ওখানে 3 3.5 দিন থাকলেন হানয়তে। হানয়তে 3 থেকে 3.5 দিন থেকে আবার যেরকম দানাং এসেছিলেন ওরকম ফ্লাইটে বা ট্রেনে করে চলে যান হোচিমিন সিটি। হোচিমিন সিটিতে আপনারা মেকং রেলটা যেতে পারেন একদিন, সেটা একটা খুবই দ্রষ্টব্য স্থান ওখানে। চুচি টানেল আছে, চুচি টানেল যেতে পারেন, যেটা আমেরিকান ওয়ারের সময় ভিয়েতনামিজরা ইউজ করেছিল। ওটাও একটা খুব সুন্দর জায়গা দেখার মতন, যদিও আমরা যেতে পারিনি সময়ের অভাবে। তো এখানে আপনার 2 দিন চলে যাবে, একদিন মেকং ডেল্টা, একদিন চুচি টানেল। এই দুটো 2 দিনে হয়ে গেলে একদিন আপনি হোচিমিন সিটি পুরো পায়ে হেঁটে ঘুরলেন, বা ক্যাবে করে বা স্কুটি করে যেভাবে খুশি ঘুরলেন। সেভাবে ঘুরে আপনারা পরের দিন আবার ফ্লাইট ধরে ভারতবর্ষে ফিরে আসতে পারেন। তো এই হলো মোটের মধ্যে 3টে আইটিনারি। আমি সবকটাই ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব দিয়ে দেওয়ার, যদি পারমিট করে লেন্থে। আর খরচাগুলো আমি অ্যাপ্রক্সিমেট খরচা দিয়ে দেবো, কত খরচা পড়তে পারে 5 দিন, 7 দিন, 10 দিনের। তো আশা করি আপনাদের সাহায্য হবে। তো এই হলো মোটের মধ্যে গোটা ভিয়েতনাম ট্রাভেলের গাইড। আমি চেষ্টা করেছি যতটা বেশি ইনফরমেশন দিয়ে, একটু হয়তো লেন্দি হয়ে গেল ভিডিওটা, কিন্তু যারা পুরো ভিডিওটা দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন যে কতটা ইনফরমেশন আপনারা পেলেন। আর যারা নতুন ট্রিপ প্ল্যান করছেন ভিয়েতনাম যাওয়ার জন্য, একটা জিনিস আপনাদের বলে রাখি, গরমে একদম যাবেন না, খুব কষ্ট হবে। আমরা গেছিলাম গরমে, খুবই কষ্ট হয়েছে। গরম ঠিক না, আমরা গেছিলাম অগাস্টে, ভেবেছিলাম বৃষ্টি পাবো, কিন্তু বৃষ্টি পাইনি একদিন বাদে। আর খুব হিউমিডিটি ছিল, খুব কষ্ট হয়েছে আমাদের গরমে। তো চেষ্টা করবেন, বেস্ট টাইম হচ্ছে যাওয়ার এই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এই সময়টা ওয়েদার খুব ভালো থাকে। আর শীতকালে ওখানে ঠান্ডাও খুব পড়ে। তো চেষ্টা করবেন এই টাইমটার মধ্যে যাওয়ার। একটু রেটটা হয়তো বেশির দিকে থাকলেও থাকতে পারে এই সময়, যেহেতু পিক সিজন। কিন্তু ভালোভাবে আরাম করে ঘুরতে পারবেন। তাহলে সবাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন লাগলো। আরও কোনো যদি ইনফরমেশন আপনাদের মনে হয় যে দরকার দেওয়া, যেটা আমি ভিডিওর মধ্যে দিইনি, আমাকে অবশ্যই ডিএম করবেন বা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই ইনফরমেশনটা দেবো যদি আমার নলেজে থাকে। আর আপনাদের হেল্প হবে অবশ্যই সেটাতে। এখনকার মতো তাহলে এপিসোডটা এখানে শেষ করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আমি বানাতে পারি। ধন্যবাদ।